প্যারিস শহর। 1800 সালের শরৎকালের একটি ঝোড়ো সন্ধ্যা। বন্ধুবর সি অগস্ট তুপের 33 নম্বর রু দুনো ফরবুক স্যাং জার্মান ঠিকানার ছোট্ট লাইব্রেরি ঘরে দুই বন্ধু বসে একই সঙ্গে গভীর চিন্তা ও পাইপের আরামের মধ্যে ডুবে গিয়েছিলাম। অন্তত প্রথম একটি ঘন্টা দুজনই ছিলাম একেবারে চুপচাপ। তখন যে কেউ আমাদের দেখলেই মনে করত আমরা দুজনই ঘরের মধ্যে কুণ্ডলি পাকানো ধোঁয়ার রাশির মধ্যে সম্পূর্ণ ডুবেছিলাম। অবশ্য নিজের সম্বন্ধে আমি এটুকু বলতে পারি যে সন্ধ্যার গোড়ার দিকে যে সমস্ত বিষয় নিয়ে বন্ধুর সঙ্গে আলোচনা হয়েছিল, মনে মনে আমি সেইগুলিরই পর্যালোচনা করছিলাম। আমি বলতে চাইছি রু মর্গের ঘটনা এবং মারি রোজের হত্যা রহস্যই ছিল আমার স্মৃতিচারণের বিষয়। এমন সময় দরজাটা ঠেলে ঘরে ঢুকলেন আমাদের পুরনো বন্ধু প্যারিস পুলিশের বড় কর্তা মসিও জি। আমরা তাকে সাদর অভ্যর্থনা জানালাম। অনেক দিন পরে তার সঙ্গে দেখা হলো। আমরা অন্ধকারেই বসেছিলাম। দুপো বাতিটা জ্বালাবার জন্য উঠে দাঁড়িয়েই আবার বসে পড়ল, কারণ জি জানালেন একটা গোলমেলে সরকারি ব্যাপারে আমাদের সঙ্গে পরামর্শ করতে, বরং বলতে পারি বন্ধুটির মতামত জানতেই তিনি এসেছেন। দুপো বলল, এইটা যদি এমন ব্যাপার হয় যাতে খুব মনোসংযোগ দরকার, তাহলে আলোচনাটা অন্ধকারে হওয়াই ভালো। এই তোমার আর এক অদ্ভুত খেয়াল। যা কিছু নিজের বুদ্ধির অতীত তাকেই অদ্ভুত বলাটা তার এক স্বভাব। ফলে এমনি অনেক অদ্ভুতের পাহাড়ের মধ্যেই তাকে বাস করতে হতো। আগন্তুককে একটি পাইপ সরবরাহ করে এবং একটা আরাম কেদারা তার দিকে এগিয়ে দিয়ে দুপা বলল, খুব খাঁটি কথা। আমি প্রশ্ন করলাম, আবার কি সমস্যা দেখা দিল? আশা করি নতুন কোনো খুনের ব্যাপার নয়। না না, মোটেই তা নয়। ব্যাপারটা খুবই সরল, আর আমরা নিজেরাই যে বেশ ভালোভাবেই তার মোকাবিলা করতে পারি তাতেও কোনো সন্দেহ নেই। কিন্তু তবু মনে হলো দুপে হয়তো সব কথা শুনলে খুশি হবে, কারণ পুরো ব্যাপারটাই অতিমাত্রায় অদ্ভুত। সরল এবং অদ্ভুত তা বটে, আবার ঠিক ঠিক ও দুটোর একটাও নয়। আসলে কি জানেন, ব্যাপারটা এত সরল হওয়া সত্ত্বেও আমরা কেউ কিছু বুঝতে পারছি না, আর তাই জন্য কেমন ধাঁধায় পড়ে গেছি। হয়তো ব্যাপারটা অতি সরল বলেই আপনারা ঠিক ধরতে পারছেন না। কি যে বাজে কথা বলেন আপনি। হয়তো রহস্যটা বড় বেশি সরল, হা ভগবান, এ আবার কেমন ধারা কথা। একটু বেশি স্পষ্ট, এই আর কি। ও দুবে, তুমি হাসিয়ে হাসেই আমাকে মেরে ফেলবে দেখছি। হ্যাঁ, আরে আসলে ব্যাপারটা তাহলে কি? একটা লম্বা ধোঁয়া ছেড়ে আরাম করে চেয়ারে বসে বড় কর্তা বললেন, বলবো, সব বলবো, তবে সংক্ষেপে বলবো। কিন্তু তার আগে আপনাদের সাবধান করে দিতে চাই যে ব্যাপারটা অতিশয় গোপনীয়। ব্যাপারটা আমি কাউকে বলেছি, এটা জানাজানি হয়ে গেলে আমার চাকরিটাই চলে যেতে পারে। বলে যান। ওয়েল, আবার নাও বলতে পারেন। তাহলে শুনুন, বিশেষ উপর মহল থেকে আমি ব্যক্তিগতভাবে জানতে পেরেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশেষ দলিল রাজপ্রাসাদ থেকে চুরি হয়েছে। কে চুরি করেছে তাও জানা গেছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তাকে চুরি করতে দেখাও গেছে। আরও জানা গেছে যে দলিলটা এখনো তার হেফাজতেই আছে। সেটা কি করে জানা গেল? দলিলটার প্রকৃতি এবং সেটা চোরের হাতছাড়া হয়ে গেলে যা কিছু ঘটতে পারত সেগুলি যে ঘটেনি তার থেকেই পরিষ্কারভাবে অনুমান করা যায় এটা। আরো একটু বিশদ করে বলুন। দেখুন, আমি এই পর্যন্ত বলতে পারি যে সেই দলিল যার কাছে থাকবে সে একটি বিশেষ ক্ষমতার অধিকারী হবে, এমন একটি বিশেষ মহলে যেখানে ওই ক্ষমতাটি অত্যন্ত মূল্যবান। কূটনীতির চাল দেওয়াটা
বড় কর্তার বড় প্রিয়। দুপোঁ বলল, আমি কিন্তু এখনো কিছু বুঝতে পারলাম না। পারলেন না তো? জানতাম। তাহলে শুনুন, এই দলিলটা কোনো অজানা তৃতীয় ব্যক্তির হাতে পড়লে একজন উচ্চ পদস্থ ব্যক্তির সম্মান বিপন্ন হয়ে পড়বে। অতএব যে খ্যাতনামা ব্যক্তিটির সম্মান এবং মানসিক শান্তি এইভাবে বিপন্ন হতে বসেছে, তিনি সেই তৃতীয় ব্যক্তিটির একেবারে হাতের মুঠোয় চলে গেছেন। কিন্তু যার দলিল চুরি হয়েছে তিনি যে চোরের পরিচয়টা জেনে ফেলেছেন, আর সেটা যদি চোর নিজে জানতে পারে তবেই তো এই সুবিধাটা আদায় করতে পারবে। এমন সাহস কোন চোরের আছে যে... চোরটি হচ্ছেন মন্ত্রী ডি। মানুষের পক্ষে সম্ভব বা অসম্ভব এমন কোনো কাজ নেই যা তিনি করতে পারেন না। চুরির পদ্ধতিটাও কৌশল ও বুদ্ধির পরিচয়। আলোচ্য দলিলটি খোলাখুলি বলাই ভালো যে সেটা একটা চিঠি। যার কাছ থেকে চুরি গেছে সেটা তিনি যখন পেয়েছিলেন তখন তিনিও একাই ছিলেন তার শয়নকক্ষে। মহিলাটি যখন সেই চিঠি পড়ছিলেন তখনই অপর মাননীয় ব্যক্তিটি সেই ঘরে ঢুকে পড়েন। অথচ তার কাছে চিঠিটির ব্যাপারটা গোপন রাখতেই মহিলাটি চেয়েছিলেন। তাড়াতাড়ি চিঠিটাকে একটা দেরাজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়াতে তিনি চিঠিটাকে টেবিলের উপর মেলে ধরতে বাধ্য হন। অবশ্য ঠিকানাটাই উপরে থাকায় ভিতরের লেখাটা গোপনই থেকে যায়। আর ঠিক সেই মুহূর্তে ঘরে ঢোকেন মন্ত্রী ডি। সঙ্গে সঙ্গেই তার সেন দৃষ্টি কাগজটার উপরে গিয়ে পড়ে। ঠিকানার হস্তাক্ষর তিনি চিনতে পারেন এবং মহিলার চোখ মুখের ভাব দেখেই চিঠির গোপনীয়তার গভীরতাটা পরিমাপ করতে সক্ষম হন। স্বভাব সুলভ দ্রুততার সঙ্গে কিছু কাজের কথা সেরে তিনি আলোচ্য চিঠির অনুরূপ অপর একখানি চিঠি বের করে সেটা পড়ার ভান করেন এবং চিঠিটাকে অপর চিঠির ঠিক পাশেই রেখে দেন। তারপর প্রায় মিনিট 15 ধরে আরও কিছু সরকারি কাজকর্মের কথা বলে বিদায় নেওয়ার সময় তিনি টেবিল থেকে সেই চিঠিটাই তুলে নিলেন যেটা তার নিজের চিঠি নয়। চিঠিটার আসল মালিক ঘটনাটি দেখলেন, কিন্তু তারই পাশে দাঁড়ানো তৃতীয় ব্যক্তিটির উপস্থিতিতে কিছুই বলতে সাহস করলেন না। মন্ত্রীমশাই নিজের চিঠিটা টেবিলে রেখেই ঘর থেকে বেরিয়ে গেলেন। এবার দুপোঁ আমাকে বলল, তুমি যা জানতে চেয়েছিলে সেটা তো পুরোটাই জানলে। যার চিঠি চুরি গেল তিনি যে চোরকে চিনলেন সেটা চোরও ঠিক জানল। অতএব খেলাটা চোরের হাতেই গেল। ঠিক। আর এই সুযোগে যে ক্ষমতাটা তার হস্তগত হলো, গত কয়েক মাস ধরে সেই ক্ষমতার জোরে তিনি বড় রকমের রাজনৈতিক ফায়দা লুটে চলেছেন। আর যার চিঠি চুরি গেছে তিনি প্রতিটি দিনই চিঠিটা ফিরে পাওয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন হচ্ছেন। কিন্তু কাজটা যে প্রকাশ্যে করা যাবে না, তাই একেবারে হতাশ হয়েই তিনি সে কাজের ভারটা এই আমার উপরেই ছেড়ে দিয়েছেন। আপনার চাইতে অধিকতর বুদ্ধিমান লোক আর কেই বা আছেন বা থাকতে পারেন? আপনি হয়তো আমাকে ব্যঙ্গ করছেন, কিন্তু অনেকেই এই মতটা পোষণ করতেও পারেন। আপনার কথা থেকে পরিষ্কার বোঝা গেল যে চিঠিটা মন্ত্রী মশাইয়ের হাতেই আছে, আর যেহেতু এই চিঠির দখলই তার ক্ষমতার উৎস, চিঠিটা ব্যবহার নয়, অতএব চিঠিটা কাজে লাগানো মাত্রই ক্ষমতাটা বিদায় নেবে। হ্যাঁ, একদম ঠিক কথা। আসলে আমিও এই ধারণা নিয়েই কাজটা করছি। আমার প্রথম কাজই ছিল মন্ত্রীর হোটেলটাকে ভালোভাবে তল্লাশি চালানো। আর সেখানেও আমার প্রথম অসুবিধায় দাঁড়ালো তার অজ্ঞাতে তল্লাশিটা চালানো। তিনি যদি কোনোভাবে এ ব্যাপারে আমাকে সন্দেহ করেন তাহলে আমার যে সমূহ বিপদ ঘটতে পারে সে বিষয়ে তো অনেকেই আমাকে সাবধান করে দিয়েছেন। কিন্তু এই ধরনের তদন্ত করার অধিকার তো আপনার অবশ্যই আছে। প্যারিসের পুলিশ তো আগেও অনেকবার এ কাজ করেছে নাকি? তা তো বটেই, তা তো বটেই। আর সেই জন্যই তো আমি হাল ছাড়িনি। মন্ত্রীমশাইয়ের কতগুলো অভ্যাসও আমাকে বেশ বড় রকমের কিছু সুবিধা করে দিয়েছে। মাঝে মাঝেই সারা রাত তিনি বাড়ির বাইরে কাটান। তার চাকরের সংখ্যাও খুব বেশি নয়। তারা ঘুমোয় মালিকের শোবার ঘর থেকে বেশ কিছুটা দূরে। আর নেপলসের লোক হওয়ায় নেশাও করে প্রচুর। আপনি তো জানেন
আমার কাছে এমন চাবি আছে যা দিয়ে প্যারিসের যে কোনো ঘর বা আলমারি খোলা যায়। হ্যাঁ, গত 3 মাসে এমন একটি রাতও যায়নি যার অধিকাংশ সময়টা আমি ডি হোটেলটি তছনছ করার কাজে কাটাইনি। আমার সম্মান এর সঙ্গে জড়িত। আহ, ইয়ে গোপন কথাটাও বলেই ফেলি, পুরস্কারের অংশটাও বেশ মোটা রকমের। তাই চোর আমার চাইতেও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এটা না বোঝা পর্যন্ত আমি তল্লাশির কাজ বন্ধ করিনি। আমার তো ধারণা বাড়িটার আনাচে কানাচে যেখানেই কাগজটা লুকিয়ে রাখা সম্ভব তেমন সব জায়গাতেই আমি খোঁজ করেছি। কিন্তু এটাও কি হতে পারে না যে চিঠিটা যে মন্ত্রীর কাছেই আছে সে বিষয়ে কোনো সন্দেহ না থাকলেও তিনি সেটাকে নিজের বাড়িতে না রেখে অন্য কোথাও লুকিয়ে রেখেছেন? হতে তো পারেই, তবে আদালতে ব্যাপারটা যা দাঁড়িয়েছে, বিশেষ করে ডি যেসব ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছেন বলে জানা গেছে, তাতে এই মুহূর্তে দলিলটা পাওয়া, 1 মিনিটের নোটিসেই সেটাকে বের করে দেওয়া, দলিলটাকে হাতের মুঠোয় রাখার মতোই সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বের করে দেওয়া মানে? মানে চিঠিটাকে নষ্ট করে ফেলার সম্ভাবনা। ঠিক কথা। চিঠিটা তাহলে ওই বাড়িতেই আছে, তবে সেটা মন্ত্রীর কাছেই আছে এ কথা মনে করার কোনো কারণ নেই। নো 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 নো, একেবারেই নেই। 2 বার তাকে পথের মাঝখানে ধরে আমার চোখের সামনে তার সারা দেহ তল্লাশি করা হয়েছে। আপনি নিজে অতটা কষ্ট না করলেই পারতেন। আমার বিশ্বাস ডি মোটেই বোকা লোক নন, আর তাই তাকে যে পথের মাঝখানে আটক করা হতে পারে সেটা তিনি আগে থেকেই জানতেন। না না না, ঠিক বোকা তিনি নন, তবে তিনি একজন কবিও বটে। তাই আমার হিসাব তিনি বোকার চাইতে 1 ধাপ উপরের মানুষ। পাইপে একটা লম্বা টান দিয়ে দুপা বলল, ঠিক কথা, কারণ কিছু ওছা কবিতা আমি নিজেও লিখেছি। তল্লাশির ফলাফলটা যদি একটু বিস্তারিতভাবে বলেন। আরে আসল ঘটনাটা হলো আমরা যথেষ্ট সময় দিয়ে সর্বত্র তল্লাশি চালিয়েছি। এসব ব্যাপারে আমাদের অভিজ্ঞতা দীর্ঘদিনের। বাড়িতে এক একটা ঘর এক এক দিনে হাত দিয়েছি। প্রতিটা ঘরের পিছনে একটা পুরো সপ্তাহের সারাটা রাত ব্যয় করেছি। প্রথমে প্রতিটা ঘরের আসবাবপত্র তল্লাশি করেছি, যতদূর সম্ভব প্রতিটা দেরাজ খুলে দেখেছি। আর আপনি তো জানেন একজন শিক্ষাপ্রাপ্ত পুলিশ কর্মচারীর কাছে গোপন দেরাজ বলে কিছু থাকতে পারে না। এই ধরনের তল্লাশির ব্যাপারে কোনো গোপন দেরাজ যিনি এড়িয়ে যান তাকে একটা হাত আরাম ছাড়া আর কিছু ভাবা যায় না। ব্যাপারটা তো খুব পরিষ্কার। আলমারির পরে আমরা চেয়ারে হাত লাগাই, লম্বা লম্বা সূচ দিয়ে কুশনগুলিকে এফোড় ওফোড় করে পরীক্ষাও করি। টেবিলের উপরকার ঢাকনাটাও খুলে ফেলি। কেন? কেন আবার কি? অনেক সময় কোনো কিছু লুকিয়ে রাখতে হলে টেবিলের ঢাকনা বা অন্য কোনো অংশ সরিয়ে ফেলা হয়। এটাও জানেন না? তো যাই হোক, তারপর পায়ার ভিতর খুঁড়ে ফেলে দিয়ে জিনিসটা তার মধ্যে ভরে দিয়ে ঢাকনাটা বসিয়ে দেওয়া হয়। খাটের ছত্রিকেও ঠিক একইভাবে কাজে লাগানো হয়ে থাকে। কিন্তু শব্দ শুনে কি খুঁড়লের অস্তিত্বটা ধরা যায় না? মোটেই যায় না, যদি জিনিসটি ভরে দেওয়ার পর তার চারদিকে পুরু করে তুলো জড়িয়ে দেওয়া হয়। তাছাড়া এক্ষেত্রে আমাদের তো কাজ করতে হয়েছে কোনো রকম শব্দ না করেই। কিন্তু যেভাবে কোনো জিনিস ভরে দেবার কথা আপনি বললেন, সেরকম তো সব আসবাবকে আপনি টুকরো টুকরো করতে পারবেন না। একখানা চিঠিকে একটা বড় বার্ষইয়ের মতো আকার ও প্রকারের মতো করে দলা পাকিয়ে একটা চেয়ারের পাটাতনের কাঠের মধ্যেও ভরে দেওয়া যেতে পারে। সব চেয়ারকে তো আর আপনি ভেঙে ভেঙে দেখেননি। নিশ্চয়ই দেখিনি, কিন্তু আমরা দেখেছি আরো ভালোভাবে। হোটেলের প্রতিটা চেয়ারের কাঠকে, প্রতিটি আসবাবের জোড়াকে আমরা শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করেছি। কোথাও নতুন কোনো জোড়াতালির চিহ্ন মাত্র থাকলে সেটা কখনোই আমাদের নজরকে এড়াতে পারতো না। একটা অতি ক্ষুদ্র কাঠের গুঁড়ো যে সে যন্ত্রে আপেলের মতো বড় দেখা যায় সে তো আপনারা সবাই জানেন। আঠা লাগাবার সামান্য মাত্র ত্রুটি, দুটো কাঠ জুড়ে দেওয়ার সময় এতটুকু অসাধারণ ফাঁক দেখলেই আমরা সেটাকে তন্ন তন্ন করে পরীক্ষা করেছি।
তাহলে তো আপনারা আয়না ও তার ফ্রেম, বিছানার চাদর, মশারি, কার্পেট সবকিছুই পরীক্ষা করেছেন। হ্যাঁ, অবশ্যই করেছি। প্রতিটি আসবাবকে এইভাবে পরীক্ষা করে তারপর বাড়িটাকে ধরেছি। পুরো বাড়িটাকে নানা অংশে ভাগ করে তাদের একটা করে সংখ্যা দিয়েছি, যাতে কোনো একটা অংশ বাদ না পড়ে। তারপর প্রতি বর্গ ইঞ্চি করে পুরো বাড়িটাকে তন্ন তন্ন করে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখেছি। এমনকি সংলগ্ন দুটি বাড়িকেও আমরা বাদ দিইনি। সংলগ্ন বাড়ি দুটো? তাহলে তো আপনাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে। তা তো হয়েছেই, কিন্তু পুরস্কারটিও তো বেশ বড় সড়ো, কি বলেন? আচ্ছা, বাড়ির চারদিককার জমিও পরীক্ষা করেছেন নাকি? হ্যাঁ, সব জমি তো ইট দিয়ে বাঁধানো। তাতেই আমাদের পরিশ্রম অনেক লাঘব হয়েছে, বুঝলেন। আমরা কেবল দুটো ইটের মাঝখানে শ্যাওলাটা পরীক্ষা করেছি। কোথাও সন্দেহজনক কিছু আমাদের চোখে পড়েনি। ডির কাগজপত্র আর লাইব্রেরির বইগুলোও তো দেখেছেন। হ্যাঁ, নিশ্চয়ই। প্রতিটি কাগজের বস্তা ও পুলিন্দা খুলে দেখেছি, প্রতিটি বই খুলেছি, এমনকি প্রতিটা পাতা পর্যন্ত উল্টে দেখেছি। অন্য পুলিশ অফিসারদের মতো কেবল নেড়ে ছেড়ে ঝাঁকি দিয়ে দেখিনি। প্রতিটি বইয়ের মলাট কতটা পুরু সেটাও মেপেছি। মূল বাঁধাইয়ের পর কোনো রকম মেরামত বা তাপ্তি মারার চিহ্ন চোখে পড়লেই অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিয়েছি। কার্পেটের নিচেকার মেঝেতেও অভিযান চালিয়েছেন নাকি? হ্যাঁ, নিঃসন্দেহে প্রতিটা কার্পেট তুলে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করেছি। আর দেওয়ালে লাগানো কাগজ? তাও। ভূগর্ভ কক্ষগুলো দেখেছেন? হ্যাঁ, অবশ্যই দেখেছি তো। তাহলে তো আপনাদের হিসেবেই ভুল হয়েছিল। চিঠিটা তো বাড়ির কোথাও আদপেও ছিল না। এটা কিন্তু আপনি ঠিক ধরেছেন, মসিয়ে দুপো। এবার বলুন, এক্ষেত্রে আপনি আমাকে কি করতে বলেন? বাড়িটাতেই আরো ভালো করে খোঁজ করুন। হ্যাঁ, তাতে কোনো কাজই হবে না। আমি বেঁচে আছি এটা যেমন সত্যি, চিঠিটা হোটেলে নেই সেটাও ততখানি সত্যি। এর চাইতে ভালো পরামর্শ আমি দিতে পারছি না। অবশ্য চিঠির একটা সঠিক বিবরণ নিশ্চয়ই আপনি পেয়েছেন। অবশ্যই পেয়েছি। কথাটা বলেই বড় কর্তা একখানা দিনপঞ্জি খুলে হারানো চিঠির ভিতরকার কথা এবং বিশেষ করে বাইরের চেহারার একটি বিস্তারিত বিবরণ আমাদের পড়ে শোনালেন। চিঠি পড়া শেষ করেই তিনি ভগ্ন মনোরথ হয়ে আমাদের কাছ থেকে বিদায় নিলেন। প্রায় মাসখানেক পরে তিনি আবার আমাদের সঙ্গে দেখা করতে এলেন। সেদিনও আমরা আগের দিনের মতোই নিজেদের আলোচনায় মগ্ন ছিলাম। একটা পাইপ হাতে নিয়ে চেয়ারে বসে তিনি কিছু প্রাথমিক কথাবার্তা শুরু করলেন। শেষ পর্যন্ত আমি কথাটা তুললাম। আচ্ছা মিস্টার জি, সেই চোরাই চিঠিটার কি হলো? আশা করি শেষ পর্যন্ত আপনি স্থির করেছেন যে মন্ত্রীকে নিয়ে টানা হ্যাচড়া করে কোনো লাভ নেই, তাই কি? তা বলতে পারেন, তবে মসিও দুপোর কথা মতো আমরা একটা তল্লাশি চালিয়েছিলাম, কিন্তু সবটাই পণ্ডশ্রম। একথা যদি আমি জানতাম তাহলে আর তল্লাশি চালাতাম না। কত টাকার পুরস্কার ঘোষণার কথা যেন আপনি সেদিন বলেছিলেন? লেনদেনটা বেশ বড় রকমেরই ছিল, খুব বড় পুরস্কার। ঠিক কত সেটা বলতে চাই না যদিও, তবে একটা কথা বলতে পারি, কেউ যদি আমাকে চিঠিটা এনে দিতে পারে তো তাকে আমি ব্যক্তিগতভাবে 50,000 ফ্রাঁর চেক লিখে দিতে রাজি আছি। কি জানেন তো, ব্যাপারটার গুরুত্ব প্রতিদিনই বেড়ে চলেছে। সম্প্রতি পুরস্কারের অঙ্কটাও দ্বিগুণ করা হয়েছে। অবশ্য 3 গুণ করা হলেও আমি যা করেছি তার বেশি কিছু করতে পারতাম না। তামাকের ধোঁয়া ছাড়তে ছাড়তে দুপোঁ বেশ টেনে টেনে বললেন, তা তো বটেই। তবে আমার কি মনে হয় জানেন জি, এই ব্যাপারে আপনি পুরোপুরি সচেষ্ট হননি। আমি তো মনে করি আপনি আরো অনেক কিছুই করতে পারতেন। সে কি, কেমন করে? কেননা এ ব্যাপারে আপনি কসুরি নিয়োগ করতে পারতেন নাকি? এভারনিটি গল্পটা মনে আছে তো? না, রেখে দিন আপনার এভারনিটি। তা তো বটেই।
কিন্তু কোনো এক সময় জনৈক ধনী কৃপণ লোক এই এভারনেটির কাছে গিয়ে একটি ডাক্তারি পরামর্শের জন্য তার মন ভেজাবার চেষ্টা করেছিল। সেই উদ্দেশ্যে তার বাড়ি গিয়ে নানা রকম কথা প্রসঙ্গে এক সময় তার নিজের অসুখের কথাটাও অন্য একজন কাল্পনিক লোকের অসুখ বলে বর্ণনা করেছিল। কৃপণ লোকটি বলেছিল, ধরুন তার এই লক্ষণ দেখা দিয়েছে, এই অবস্থায় ডাক্তার হিসেবে আপনি তাকে কি ওষুধ খেতে বলবেন? উত্তরে এভারনেটি বললেন, ওষুধ? সে কি? আগে ডাক্তারের পরামর্শ নেবেন, তবে তো ওষুধের কথা। কিন্তু আমি তো পরামর্শ নিতে এবং তার সম্পূর্ণ দাম দিতে প্রস্তুত। যিনি আমাকে এ ব্যাপারে সাহায্য করবেন তাকে আমি 50,000 ফ্রাঁ দিতে রাজি আছি। আগেই তো বললাম আপনাকে। তখন দুপ একটা দেরাজ খুলে চেক বই বের করে বলল, তাহলে এই টাকার একটা চেক আমায় লিখে দিন। সেটাতে স্বাক্ষর করা হলেই আমি চিঠিটা আপনার হাতে তুলে দেব। আমি তো স্তম্ভিত, বড় কর্তাও বজ্রাহত। কিছুক্ষণ তিনি একেবারে নির্বাক, নিশ্চল, অবিশ্বাসের ভঙ্গিতে হাঁ করে আমার বন্ধুর দিকে তাকিয়ে রইলেন। মনে হলো চোখ দুটি বুঝে কোটর থেকে বেরিয়ে আসবে। তারপর কিছুটা ধাতস্থ হয়ে কলমটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে শেষ পর্যন্ত 50,000 ফ্রির একটা চেক লিখে তাতে সই করে টেবিলের উপর দিয়ে সেটা দুপর হাতে এগিয়ে দিলেন। বন্ধুবর চেকটাকে ভালো করে দেখে নিয়ে পকেট বইতে রেখে দিল। তারপর দেরাজের তালা খুলে চিঠিটা বের করে বড় কর্তা দিল। তিনিও অতি আনন্দের যাতনায় চিঠিটাকে চেপে ধরে কাঁপা হাতে সেটাকে খুলে অতি দ্রুত চোখ বুলিয়ে নিয়ে অতি কষ্টে দরজা পর্যন্ত অগ্রসর হয়ে হঠাৎ এক ছুটে ঘর থেকে এবং বাড়ি থেকেও বেরিয়ে গেলেন। বিদায়ের আগে আমাদের সঙ্গে একটা কথাও বললেন না। তিনি চলে যাবার পর বন্ধুবর ব্যাপারটা বুঝিয়ে বলল, তাদের দৃষ্টিকোণ থেকে প্যারিসের পুলিশরা খুবই দক্ষ। তারা অধ্যাবসায়ী, কৌশলী, ধূর্ত এবং নিজেদের কর্তব্য সম্পর্কে খুবই সচেতন। তাই জি যখন হোটেলে ডিতে তার তদন্ত কার্যের বিস্তারিত বিবরণ শোনালেন, তখন আমার দৃঢ় ধারণা হলো যে তার তদন্তের কাজটা নিশ্চয়ই সন্তোষজনক হয়েছে। অবশ্য তার পরিশ্রমের ফলে যতটা হওয়া সম্ভব। তার অর্থ কি? যেসব পদ্ধতি তারা অবলম্বন করেছিল সেগুলি যেমন সঠিক ছিল তেমনি সুষ্ঠুভাবে রূপায়িত হয়েছিল। অতএব চিঠিটা যদি তাদের আয়ত্তার মধ্যে থাকতো তাহলে চিঠিটা ওরা নির্ঘাত পেয়ে যেত। তার কথা শুনে আমি শুধু হাসলাম, কিন্তু তার কথাগুলি ছিল খুবই গুরুগম্ভীর। তাদের অবলম্বিত পদ্ধতি ও তার রূপায়ণ দুই ভালো ছিল। ত্রুটি ছিল এই ব্যাপারে এবং লোকটি সম্পর্কে তার অপপ্রয়োগে বড়কর্তা ও তার সাঙ্গপাঙ্গরা যে প্রায়ই বোকা বনে যায় তার প্রধান কারণ হলো যাকে নিয়ে সমস্যা তার বুদ্ধি বা মনের কোনো খোঁজই এরা রাখে না। কেবল নিজেদেরই বুদ্ধি আর কৌশলটাই দেখে। কোনো গোপন জিনিস খুঁজতে গিয়ে শুধু ভাবে তারা নিজেরা কেমন করে জিনিসটা লুকিয়ে রাখত। অর্থাৎ তারা সাধারণ মানুষের মতন করেই ভাবনা চিন্তা করে। কিন্তু যদি কোনো অপরাধীর বুদ্ধি বা মানসিক গঠন তাদের বুদ্ধি বা চরিত্র থেকে আলাদা হয় তাহলে তাদের কাছেই তারা হেরে যায়। দৃষ্টান্তস্বরূপ এই ডিয়ের ব্যাপারটাই দেখো। বড়কর্তারা সব কিছুই নেড়েছেন, খুঁজেছেন, ফুটো করেছেন, অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করেছেন, সারা বাড়ি ইঞ্চি মেপে পরীক্ষা করেছেন। আসলে ব্যাপার কি, বড়কর্তা বছরের পর বছর ধরে নানা অভিজ্ঞতার ভিতর দিয়ে কতগুলি রুটিন মাপা ধরা বাঁধা কাজের ছকের সঙ্গে পরিচিত হয়েছেন, আর সব তল্লাশির ক্ষেত্রে সেই একই ছকে কাজ করে থাকেন।
আসলে এই বড় কর্তাটি গোড়া থেকেই একটা গোলক ধাঁধায় ঘুরে মরেছেন। তার ব্যর্থতার মূল কারণ রয়েছে তার এই ধারণার মধ্যে যে মন্ত্রীমশাই একটা বোকাশোকা মানুষ, কারণ কবি হিসেবে তার একটা খ্যাতি আছে। আর তার মতে সব নির্বোধরাই কবি, অতএব সব কবিরাই নির্বোধ। কিন্তু এই অনুমানের মধ্যে যে ন্যায়শাস্ত্রের মস্ত বড় একটা হেতাভাস রয়েছে সেটা হয়তো তিনি জানেনই না। কিন্তু ইনি কি সত্যি সত্যি কবি? আমি তো জানি তারা দুই ভাই, দুজনই পণ্ডিত মানুষ। আমার বিশ্বাস মন্ত্রী মশাই অনেক লেখালেখি করেছেন ডিফারেন্সিয়াল ক্যালকুলাস নিয়ে। তিনি একজন গণিতজ্ঞ, কবি নন। তোমার জানাটা ভুল। আমি তাকে ভালোভাবেই জানি। তিনি দুই, কবি এবং গণিতজ্ঞ বলেই তার বিচার শক্তি প্রখর। শুধু গণিতজ্ঞ হলে সেটা হতো না, আর সেক্ষেত্রে তিনি বড় কর্তাটির হাতে ধরা পড়তেন না। এ ধরনের কথা বলে তুমি আমাকে অবাক করলে হে। তোমার কথাগুলি যে বিশ্বের সকলে যা বলে তার উল্টো। শতাব্দীব্যাপী প্রচলিত ধারণাকে তো তুমি নস্যাৎ করে দিতে পারো না। সকলেই তো জানে এবং মানে যে গাণিতিক বুদ্ধি আসল বুদ্ধি। ওসব তাত্ত্বিক আলোচনা এখন তোলা থাক। যা নিয়ে আলোচনা হচ্ছিল সেই কথায় ফিরে আসি। শোনো, আমি বলতে চাইছি মন্ত্রীমশাই যদি শুধু গণিতজ্ঞ হতেন তাহলে বড় কর্তাকে এই চেকটা আমায় লিখে দিতে হতো না। আমি জানতাম তিনি গণিতজ্ঞ ও কবি দুই, আর সেই দৃষ্টিকোণ থেকেই আমি তার বিচার করেছি। আমি আরও জানতাম যে তিনি একজন মন্ত্রী এবং সাহসী চক্রান্তকারী। তাই আমার বিশ্বাস ছিল এই রকম একটি তুখোড় মানুষ কখনো পুলিশের সাধারণ কর্মকাণ্ড সম্পর্কে অবহিত থাকতে পারেন না। তাই তিনি বুঝতে পেরেছিলেন যে পুলিশ তাকে পথের মাঝখানে অতর্কিত আক্রমণ করবে। বাস্তবে তাই ঘটেছে। তিনি আগেই বুঝতে পেরেছিলেন তার বাড়িটা গোপনে খানাতল্লাশি করা হবে। বাস্তবেও তাই হয়েছে। আসলে পুলিশি কাজকর্মে যে চিরাচরিত পদ্ধতির কথাগুলি এতক্ষণ তোমাকে শোনালাম, একজন তুখোড় বুদ্ধিমান মানুষ হিসেবে মন্ত্রীমশাইও সেই একই চিন্তাধারায় শরিক হতে পেরেছিলেন। অতএব কোনো জিনিস লুকিয়ে রাখা সাধারণ জায়গাগুলি যে তিনি ঝেড়ে বাতিল করবেন এটা তো প্রায় অবধারিতই ছিল। আমি বুঝতে পেরেছিলাম তার বিচার বুদ্ধি এত দুর্বল ও পলকা হতে পারে না যে হোটেলের যে কোনো জটিল ও অনধিগম্য স্থানেই বড় কর্তার সেন দৃষ্টি ও অনবীক্ষণ যন্ত্রের কাছে ধরা পড়বেই সেইটা তিনি বুঝতেই পারবেন না। আমি আরও বুঝতে পেরেছিলাম যেভাবেই হোক শেষ পর্যন্ত এ ব্যাপারে তিনি একটা অতি সরল পথেই হাঁটবেন। কিন্তু আমাদের বড় কর্তাটির বুদ্ধির ছবিটা অপেক্ষাকৃত মোটা এবং ভোঁতা। তাই এমন একটা সম্ভাবনার কথা তার মাথায় আসেনি যে মন্ত্রীমশাই আলোচ্য চিঠিটাকে সকলের একেবারে নাকের ডগায় রেখে দিতে পারেন। জিনিসটাকে বিশ্বজগতের সকল মানুষের দৃষ্টির আড়ালে রাখার সেটাই হলো তো সবচেয়ে সেরা পথ। ডিএর সাহসিকতা, কর্মক্ষমতা ও ক্ষুরধার বন্ধির কথা যত ভাবতে লাগলাম যে দলিলটাকে তিনি সব সময় হাতের কাছে রাখবেন, যতই ভাবতে লাগলাম বড় কর্তাটির আপ্রাণ চেষ্টায় প্রমাণ করেছে চিঠিটা তার তল্লাশির আয়ত্তের মধ্যে কোথাও নেই, ততই আমার বিশ্বাস দৃঢ়তর হতে লাগলো যে মন্ত্রীমশাই চিঠিটাকে কোনো রকম লুকিয়ে রাখার চেষ্টা মাত্রও করেননি। এই সব ভাবনা চিন্তা মাথায় নিয়ে একজোড়া সবুজ চশমা চোখে এঁটে একদা সকালে হঠাৎ গিয়ে হাজির হলাম মন্ত্রীমশাইয়ের হোটেলে। ডিকে ঘরেই পেলাম। যথারীতি হাই তুলছেন, হাত পা ছড়াচ্ছেন, আর এমন ভাব দেখাচ্ছেন যেন ক্লান্তিতে শরীর একেবারে ভেঙে পড়ছে। পৃথিবীর জীবিত মানুষদের মধ্যে তিনি হয়তো সবচাইতে কর্মক্ষম, কিন্তু সেইটা ঠিক ততক্ষণ যতক্ষণ তিনি সকলের দৃষ্টি আড়ালে থাকেন। আমি বা কম যাই কিসে, তাই খারাপ চোখের নালিশ জানিয়ে চশমা নেওয়ার জন্য দুঃখ প্রকাশ করলাম।
আর গৃহস্বামীর সঙ্গে কথাবার্তার ফাঁকে সতর্ক চোখে সমস্ত কামরাটাকে ভালো করে দেখতে লাগলাম। বিশেষ মনোযোগ দিলাম তার পার্শ্ববর্তী বড় লেখার টেবিলটার দিকে। তার উপর ইতস্তত ছড়ানো ছিল কিছু চিঠি, কাগজপত্র, দু একটা বাদ্যযন্ত্র ও কয়েকটা বইও ছিল। কিন্তু অনেক চেষ্টায়ও সন্দেহজনক কিছু দেখতে পেলাম না। শেষ পর্যন্ত ঘরের চারদিকে তাকাতেই চোখ পড়ল পিচবোর্ডের উপর নকল বেদ্রির কাজ করা একটা তাস রাখার তাকের উপর। ম্যান্টেল পিসের মাঝ বরাবর একটা পিতলের ছোট নবের সঙ্গে নোংরা নীল ফিতে দিয়ে সেটাকে ঝুলিয়ে রাখা হয়েছে। তাকটার 3-4টে খাপের মধ্যে দেখতে পেলাম 5-6টা ভিজিটিং কার্ড আর একটা মাত্র চিঠি। চিঠিটা খুব নোংরা ও দুমড়ানো অবস্থায় রয়েছে। সেটা প্রায় 2 টুকরো করে ছেঁড়া। দেখলেই মনে হয় যেন ইচ্ছাকৃতভাবেই প্রথমে চিঠিটাকে ছিঁড়ে ফেলে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পরে মত বদলে বাকিটা আর ছেঁড়ার ইচ্ছে হয়নি। চিঠিটার উপর বড় কালো মোহরে ডি অক্ষরটি বেশ স্পষ্ট দেখলাম, আর ছোট ছোট মেয়েলি হাতের অক্ষরে ঠিকানা লেখা ডি এর নামে, অর্থাৎ স্বয়ং মন্ত্রীর নামে। যেন ইচ্ছে করেই তুচ্ছভাবে চিঠিটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে তাকের একেবারে ওপরের খাপে। চিঠিটা দেখা মাত্রই বুঝতে পারলাম এই রত্নের খোঁজেই তো এসেছি। একটা কথা কিন্তু নিশ্চিত, যে চিঠিটা বড় কর্তা আমাকে পড়ে শুনিয়েছিলেন, এই চিঠিটা চেহারা ছবিতে তার থেকে সম্পূর্ণ আলাদা। এখানে মোহরটা বড় ও কালো, তাতে ডি অক্ষর আঁকা। সেখানে মোহরটা ছিল ছোট ও লাল, তাতে এস পরিবারের হাত আঁকা। এখানে লেখা হয়েছে মন্ত্রীকে ছোট ছোট মেয়েলি অক্ষরে, সেইখানে লেখা কোনো রাজপুরুষকে বড় বড় অক্ষরে। দুটো চিঠির মধ্যে একমাত্র মিল আকারে, কিন্তু অমিলগুলো এত বেশি প্রত্যক্ষ। চিঠিটার ময়লা, নোংরা, ছেঁড়া ভাবটা, অবস্থানটা ডি এর গুছানো স্বভাবের এতটাই বিরোধী, আর চিঠিটা যে একেবারেই অকেজো সেটা দর্শককে বোঝাবার এই সযত্ন প্রয়াস, এসব তো আছেই। তার উপর চিঠিটাকে এমন খোলা জায়গায় রেখে দেওয়া হয়েছে যাতে যে কেউ ঘরে ঢুকলেই তার চোখে পড়বেই সেটা। আমার পরের সিদ্ধান্তের সঙ্গে হুবহু মিলে গেছে। সব কিছু মিলে গোড়ায় যে সন্দেহকে মনের মধ্যে নিয়ে সেখানে গিয়েছিলাম তাকে আরও ঘনীভূত করে তুলল। সেখানে যতটা পারি সময় কাটাতে লাগলাম, আর মন্ত্রীমশায়ের অতি প্রিয় একটি বিষয় নিয়ে উত্তেজনাপূর্ণ আলোচনার ফাঁকে ফাঁকে আমার একাগ্র দুটিকে নিবদ্ধ রাখলাম চিঠির উপরে। শেষ পর্যন্ত এমন একটা জিনিস নজরে পড়ল যার ফলে যেটুকু সন্দেহ মনের মধ্যে ছিল তাও দূর হয়ে গেল। দেখলাম চিঠির কোণগুলো বড় বেশিই ঘেঁষটে গেছে। একটা শক্ত কাগজকে একবার ভাঁজ করে ভালো করে চেপে দিয়ে যদি আবার ঠিক একইভাবে উল্টো দিকে ভাঁজ করা হয়, তাহলে কোণগুলো যে ভাঙা ভাঙা চেহারা হয়, এইটাও অনেকটা সেই রকমই দেখাচ্ছে। সঙ্গে সঙ্গে পরিষ্কার বুঝতে পারলাম চিঠিটাকে একেবারে উল্টে নিয়ে নতুন করে ঠিকানা লিখে মোহর করে দেওয়া হয়েছে। শুভদিন জানিয়ে তখনই মন্ত্রীমশাইয়ের কাছ থেকে বিদায় নিলাম। অবশ্য সোনার নস্যদানিটা টেবিলের উপরেই ফেলে রেখে এলাম। নস্যদানিটা আনতে পরদিন সকালে আবার গেলাম এবং সাগ্রহে গতদিনের আলোচনাটা শুরু করে দিলাম। আলোচনা চলতে চলতেই হোটেলের জানলার ঠিক নিচ থেকে পিস্তলের শব্দের মতো একটা জোরালো শব্দ আমাদের কানে এলো, আর তারপরেই শুনতে পেলাম এক টানা ভয়াত চিৎকার আর আতঙ্কিত জনতার চেঁচামেচি। ডি ছুটে জানলার কাছে গিয়ে পাল্লা খুলে নিচে তাকালেন, আর সেই ফাঁকে আমি তাসের তাকটার কাছে এগিয়ে গিয়ে চিঠিটা তুলে নিয়ে অনুরূপ আরেকটা চিঠি ডি অক্ষরটি নকল করে আমার বাড়ি থেকে লিখে নিয়ে গিয়েছিলাম, সেটা সেখানে রেখে দিলাম। গাদা বন্দুকধারী একটা লোকের পাগলামির ফলে রাজপথে গণ্ডগোলটা দেখা দিয়েছিল।
একদল নারী ও শিশুকে লক্ষ্য করে সে গুলি ছুঁড়েছিল। পরে দেখা গেল বন্দুকে কোনো গুলিই ছিল না, অতএব লোকটিকে পাগল বা মাতাল মনে করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। ডি জানলা থেকে ফিরে এলো। আমি ততক্ষণে আমার আগের জায়গায় বসে পড়েছি, কিন্তু পরেই তার কাছ থেকে বিদায় নিলাম। পাগলের ভান করা লোকটিকে আমি টাকা দিয়ে এই কাজে লাগিয়েছিলাম। কিন্তু অনুরূপ আরেকটা চিঠি সেখানে রেখে আসার কি দরকার ছিল? প্রথম দিকেই সকলের সামনে চিঠিটা তুলে নিয়ে এলেই কি যথেষ্ট হতো না? ডি খুব বেপরোয়া স্বভাবের একজন মানুষ, আর তার গায়ে জোরও যথেষ্ট। তুমি যেরকম বলছো সেরকম একটা বেপরোয়া চেষ্টা করলে আমাকে আর মন্ত্রীর কাছ থেকে জীবন্ত ফিরে আসতে হতো না। প্যারিসের মানুষেরা হয়তো আর কোনোদিন আমার নামটাও শুনতে পেত না, কিন্তু এছাড়াও আমার অন্য একটা উদ্দেশ্য ছিল। আমার রাজনৈতিক মতাদর্শর কথা তুমি জানো নিশ্চয়ই। সেই দিক থেকে আমি এই মহিলাটির দলেরই লোক। গত 18 মাস ধরে মন্ত্রীমশাই এই মহিলাটিকে কবজা করে রেখেছিলেন। এইবার মহিলাটি তাকে কবজা করেছেন, কারণ চিঠিটা যে তার হাতে নেই এই কথাটা না জানায় তিনি তো এমন চালচলনে চলবেন যেন চিঠিটা তার হেফাজতেই আছে। আর এইভাবে তিনি নিজেই নিজের রাজনৈতিক পতনকে ডেকে আনবেন। অবশ্য তার এই পতন যতটা আকস্মিক হবে তার চাইতেও বেশি হবে বিষদৃশ্য। কাতালানি সঙ্গীত সম্পর্কে যা বলেছেন, যে কোনো আরোহণের ব্যাপারেই সেটা সত্যি। কথাটা হলো, উপরে ওঠা যত কঠিন, নামা ততই সহজ। অন্তত এই ক্ষেত্রে যিনি নামবেন তার প্রতি আমার কোনো সহানুভূতি নেই, অন্তত করুণা তো নয়ই। লোকটি তো বিবেক বর্জিত এক প্রতিভা। আমি স্বীকার করছি, তাসের তাকের উপর যে চিঠিটা আমি তার জন্য রেখে এসেছি সেটা খুলে পড়ার পর তার মুখের ভাবটা দেখতে আমার বড়ই ইচ্ছে করছে। কেন? সে চিঠিতে তুমি কি এমন লিখেছো? আরে, চিঠিটার ভিতরটা একেবারে ফাঁকা রাখাটা কি ভালো হতো? সেটা যে অপমানে সামিল হতো। একদা ভিয়েনাতে ডি আমার একটা ক্ষতি করেছিলেন। তখনই আমি তাকে ঠাট্টার সুরে বলেছিলাম এটা আমার মনে থাকবে। তাই যেহেতু আমি জানতাম কে তাকে বুদ্ধির খেলায় এইভাবে হারিয়ে দিয়েছে, সেটা জানবার কৌতূহল তার হবেই, তাই ভাবলাম একটা সন্ধান সূত্র না দিলে সেটা বড়ই করুণ ব্যাপার হবে। আমার হাতের লেখা তিনি খুব ভালোই চেনেন, অতএব চিঠির ভিতরকার ফাঁকা পাতায় এই কথাগুলি লিখে দিয়েছি। de sa si funest, sine dine datre, i dine diest। কথাগুলি ক্রেবলিনের আত্রিতে পাবে।